ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। এবার হিজবুল্লাহর ফাঁদে পড়ল ইসরায়েল, বৃহত্তর সংঘাতের আশঙ্কা। এরপর জানিয়ে দিব গাজা সংকট, G7 শীর্ষ সম্মেলনে কি করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আরো জানিয়ে দিব গাজার ট্র্যাজেডি শয্যা সীমা ছাড়িয়ে গিয়েছে, এবার ইহুদিবাদী ইসরায়েলকে ভয়ঙ্কর শাস্তি দিতে হবে, হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দিব রুশ যুদ্ধ বিমানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ সুইডেনের। এবং সর্বশেষ জানিয়ে দিব ভোটের ফল থেকে শিক্ষা নেয়নি মোদী সরকার, বলছে ওআইসি। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহর ফাঁদে ইসরায়েল, বৃহত্তর সংঘাতের আশঙ্কা। ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে চলেছে। এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে। 8 মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে। এর সঙ্গে হামাসের সঙ্গে নিয়মিত সংঘর্ষ বা সংঘাত চলেছে, ফলে দুই পক্ষকে সামাল দিতে হচ্ছে ইহুদিবাদী বাহিনীকে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে অপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বোধ করছে। লেবানন ও ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে। 1982 সালে ইসরায়েল লেবানন আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল। লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল। এরপরে 22 বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে। সেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে। হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি লেবানিজ আন্দোলন। গোষ্ঠীটির মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধা সামরিক বাহিনী রয়েছে। তারা ইসরায়েলকে প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত এবং বৈরুত ইসরায়েল শত্রুকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। পশ্চিমা বিশ্বে হিজবুল্লাহকে প্রায় সন্ত্রাস সংগঠন হিসেবে গণ্য করা হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর সাম্প্রতিক শত্রুতা শুরু হয় যখন 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 250 জনকে অপহরণ করে। এরপর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে ইতিমধ্যেই 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হিজবুল্লাহ বলেছে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে। সংঘর্ষের সংখ্যা এবং আকার বৃদ্ধি পায়, যুদ্ধের আশঙ্কা বেড়েছে। গাজা সংকট, G7 শীর্ষ সম্মেলনে কি করবেন এরদোগান। গাজা এখনও থামেনি ইসরায়েলি আগ্রাসন। এর মধ্যেই গত 13 জন ইতালির পুগুলিয়া অঞ্চলে শুরু হয়েছে G7 শীর্ষ সম্মেলন। গাজা সংকট তুলে ধরতে এই সম্মেলন যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আন্তর্জাতিক এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছেন তিনি। খবর হিরিয়াট ডেইলি নিউজের। 3 দিনের এই শীর্ষ সম্মেলনে এরদোগান গাজার জন্য কূটনৈতিক এবং মানবিক সহায়তার প্রচেষ্টা বাড়াতে তুরস্কের ভূমিকা তুলে ধরবেন। তুরস্কের অভিযোগ দপ্তরে জানিয়েছে এরদোগান তার সফরের প্রথম দিনে ব্রাজিলের লুইস ইনাসিও লুলা দা সিলভার সাথে দেখা করেছেন। বৈঠকে তুরস্ক এবং ব্রাজিলের মধ্যে সম্পর্ক, গাজা ইসরায়েলের নৃশংসতা এবং তা বন্ধ করার বিষয় নিয়ে আলোচনা করেছেন। এরদোগান গাজা ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য G7 নেতাদের আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। গাজার ট্র্যাজেডির শয্যা সীমা ছাড়িয়ে গিয়েছে, বলছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ খামেনি বলেছেন গাজার ট্র্যাজেডি সব ধরনের শয্যা সীমা ছাড়িয়ে গিয়েছে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুরতা ও বর্বরতার মূর্ত প্রতীক পতনশীল ইহুদিবাদী ইসরায়েলের ঐক্যতা কোনো মুসলিম ব্যক্তি, দল, সরকার ও সম্প্রদায়ের সামনে পুনর্বিবেচনা ও সহ্যের সুযোগ অবশিষ্ট রাখেনি। গতকাল পবিত্র হজ 2024 উপলক্ষে দেয়া বাণীতে তিনি এসব কথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতার পূর্ণাঙ্গ হজ বাণীর বাংলা অনুবাদ যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনি ইস্পাত কঠিন প্রতিরোধ এবং গাজার ধৈর্যশীল ও নির্যাতিত মানুষের প্রতি অবশ্যই সর্বতোভাবে সমর্থন দিতে হবে। গাজার মানুষের ধৈর্য, প্রতিরোধের মহিমা গোটা বিশ্বকে তাদের প্রশংসা অর্জনেও তাদের প্রতি সম্মান জানাতে বাধ্য করেছে। আমি আল্লাহর কাছে তাদের জন্য দ্রুততার মধ্যে একটি পরিপূর্ণ বিজয় এবং প্রিয় হজ যাত্রীদের হজ যাতে কবুল হয় সেজন্য দোয়া করেছি। রুশ যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ সুইডেনের। রাশিয়ার যুদ্ধবিমান সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে স্কটহোম। নর্ডিক দেশটির সশস্ত্র বাহিনী গতকালে অভিযোগ করেছে। তারা বলেছে গত শুক্রবার বাল্টিক দ্বীপ গটল্যান্ডের পূর্বে সংক্ষিপ্ত সময়ের জন্য এই ঘটনাগুলো ঘটেছে। আকাশসীমা লঙ্ঘনের জেরে রাশিয়ার একটি যুদ্ধবিমানকে তাড়াতে আকাশে ছুটে যায় একাধিক সুইডিশ যুদ্ধবিমান। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। সুইডিশ পররাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ঘটনায় স্টকহোমে রুশ দূতাবাসের কর্মকর্তাদের তার মন্ত্রণালয়ে তলব করা হবে। ইমেইলে রেটর্সকে পাঠানো বক্তব্যে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঘটনা নিয়ে তারা তাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। ঘটনা বিষয়ে বক্তব্যের জন্য সুইডেনের রুশ দূতাবাসের কাছে অনুরোধ জানানো রয়টার্স, কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। সুইডেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার একটি SU-24 যুদ্ধবিমানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় প্রথমে সতর্ক করা হয়, কিন্তু তাতে কাজ না হওয়ায় তারা যুদ্ধবিমান পাঠায়। সুইডিশ বিমান বাহিনীর প্রধান জোনাস উইকম্যান বলেছেন, সুইডেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার শ্রদ্ধার অভাবের নিকট নজির একটি ঘটনা। তারা পুরো ঘটনা অনুসরণ করেছেন আর পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য সুইডেন। এমন সময় ঘটনা ঘটল যখন দেশটির বেশ কয়েকটি নতুন মেট্রো বাল্টিক সাগরের নৌমহড়ায় যুক্ত। সুইডিশ সামরিক বাহিনী বলেছে, রুশ যুদ্ধবিমানের একই রকম আকাশসীমা লঙ্ঘনে আরেকটি ঘটনা ঘটেছিল 2022 সালে। তখন দুটি SU-27 ও দুটি SU-24 রুশ যুদ্ধবিমান গটল্যান্ডের কাছে সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছিল। সুইডেনের প্রতিবেশী ফিনল্যান্ড গত শুক্রবার বলেছিল, তারা সন্দেহ করেছে 10 জন 4টি রুশ যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ভোটের ফল থেকে শিক্ষা নেয়নি মোদী সরকার, বলছে ওয়াইসি। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন AMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি UAPA আইনের অধীনে আটক মুসলিম, আদিবাসী এবং দলিত জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হায়দ্রাবাদের সাংসদ মোদী সরকার এই লোকসভা নির্বাচনের ফলাফল থেকে কিছু শিখবেন বলে আশা করেছিলেন, কিন্তু তার সেই আশা ভেস্তে গেছে। গতকাল ওয়াইসি এক্স একটি পোস্টে বলেছেন, আজ UAPA আইন আবার সংবাদের শিরোনামে। এটি একটি অত্যন্ত নির্মম আইন, যার কারণে হাজার হাজার মুসলিম, দলিত এবং আদিবাসী যুবক কারাগারে বন্দী রয়েছেন এবং তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। AIMIM প্রধান আরও দাবি করেছেন, এই কঠোর আইনটি 85 বছর বয়সী স্ট্যান সামির মৃত্যুর কারণ। 2018 সালের ভীমা কোরেগাঁও হিংসা মামলায় UAP এর অধীনে আটক হওয়া আদিবাসী কর্মী সামি 2021 সালে বিচার বিভাগীয় হেফাজতে মারা যান। ওয়াইসি লোকসভায় 2019 সালের বেআইনি কার্যক্রম প্রতিরোধ সংশোধনী বিলের বিরোধিতা করেছিলেন এবং UAPA আইন প্রণয়নের জন্য কংগ্রেসকে দায়ী করেছিলেন। তিনি বলেন, 2008 এবং 2012 সালে কংগ্রেস সরকার এই আইনটিকে আরো কঠোর করেছিল, তখন আমি এর বিরোধিতা করেছিলাম। 2019 সালে বিজেপি যখন আরো কঠোর বিধান ও ছাড় নিয়ে এসেছিল, তখন কংগ্রেস বিজেপিকে সমর্থন করেছিল, তখনও আমি আইনের বিরোধিতা করেছিলাম। ওয়াইসি আরো বলেছেন, আমরা মোদী 3.0 থেকে আশা করেছিলাম যে তিনি নির্বাচনের ফলাফল থেকে কিছু শিখবেন, কিন্তু আমাদের আশা ভেস্তে গেছে। অত্যাচার আর বাড়াবাড়ি চলতেই থাকবে। এ সপ্তাহের শুরু থেকে দিল্লি লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা, বোকার বিজয় লেখক অরুন্ধতী রায় এবং কাশ্মীর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইনের সাবেক অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে 2010 সালে একটি জনসমাবেশ উস্কানিমূলক বক্তব্যের মামলা করার অনুমোদন দিয়েছিলেন। লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় আধিকারিক জানান, 28 নভেম্বর 2010 তারিখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে মামলাটি করা হয়েছিল। এতে রাষ্ট্রদ্রোহিতা, ধর্ম, বর্ণ, জন্মস্থান, বাসস্থান এবং ভাষার ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা প্রচার, জাতীয় সংহতির জন্য ক্ষতিকর অভিযোগ এবং দাবি অন্তর্ভুক্ত ছিল। অভিযোগ করা হয় 21 অক্টোবর 2010 তারিখে LTG অডিটোরিয়াম, কপারসনিকার্স মার্গ, নয়াদিল্লিতে আজাদি দ্য অনলি ওয়ে ব্যানারে আয়োজিত একটি সম্মেলনের রায় এবং হোসেন উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। সম্মেলনে আলোচিত বিষয়গুলি কাশ্মীরকে ভারতের থেকে পৃথক করার পক্ষে প্রচার চালিয়েছিল বলে অভিযোগ। এদিকে লোকসভা নির্বাচনের ফলাফল উভয় জোটের জন্য একটি ধাক্কা হয়ে এসেছে, কারণ বিজেপি এবার 272 আসনে সংগরিষ্ঠতা চিহ্ন অতিক্রম করতে ব্যর্থ হয়েছে।